গুড মর্নিং সকলকে। আশা করি সকলে ভালো আছো। আমি কয়েকদিন আগে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য যারা নেট সেট পরীক্ষা দেবে তাদের জন্য জেনারেল পেপারের সিলেবাস থেকে কয়েকটা জিনিস আলোচনা করেছিলাম। তো সেখানে বলেছিলাম যে আমি কয়েকদিন অন্তর অন্তর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেমন সময় হবে সময় অনুযায়ী আমি কয়েকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু সামনে তোমাদের 18 তারিখে 18ই জুন পরীক্ষা রয়েছে, তো এর মাঝে আমি চাইবো কয়েকটা ভিডিও বা কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য বা অল্প সময়ের মধ্যে সেই জায়গাটা কভার করা যেতে পারে এরকম দু চারটে বিষয় নিয়ে আলোচনা করা। তো আজকেরও সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা চিন্তা ভাবনা করেছি, এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাও সাম্প্রতিক সময়ে খুব সাম্প্রতিক সময়ে সেই ঘটনাটা ঘটেওছে, এবং সেটা আমাদের জেনারেল পেপারেরও একটা অংশ। তো এটা যে শুধুমাত্র ইউজিসি নেট সেট বা ওয়েস্ট বেঙ্গল সেট যারা পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা নয়, এটা যদি জেনারেল যারা রয়েছে মানে কলেজ স্টুডেন্ট তারাও যদি চাও এই ভিডিওটা দেখতে পারো, কেননা তোমরা এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে তোমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে আহ, আহ, তোমাদের এই বিষয়টা জানলেও তোমাদের কোনো অসুবিধা নেই, বরং তোমাদের এটা ভালো হবে। তো নেটের যারা পরীক্ষা দেবে তারা জানো যে তোমাদের ইউনিট 9 যেটা রয়েছে সেই ইউনিট 9টা হচ্ছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট বলে শিরোনাম দেওয়া রয়েছে, এবং তার মধ্যে অনেকগুলো সাব ইউনিট রয়েছে। তো এই সাব ইউনিটের মধ্যেই একটা জায়গায় তোমরা দেখতে পাবে ডিজাস্টার। ওকে, তো ডিজাস্টার আর একটা হচ্ছে দেখতে পাবে ন্যাচারাল হ্যাজার্ডস। ডিজাস্টার, ন্যাচারাল হ্যাজার্ডস এই টার্মগুলো তোমরা দেখতে পাবে। তো এর মধ্যে যেটা আমার বলার বিষয় যে সম্প্রতি যেটা হয়েছে সেটা হচ্ছে রেমাল নামে একটা ঝড় হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো। তো তার দ্বারা অনেকেই প্রভাবিত হয়েছে। তো এই রেমাল ঝড়টাও কিন্তু আমাদের এই যে সিলেবাস রয়েছে নেটের যে সিলেবাস, সেই ঝড়ের শুধুমাত্র রেমাল ঝড় না, এই ঝড়গুলো সম্পর্কে কিন্তু আহ, এখানে পরীক্ষায় কিছু প্রশ্ন আছে। কি কি প্রশ্ন আসে সেগুলো নিয়ে আমি একটু অল্প করে ছোট্ট অল্প সময়ের মধ্যে আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। যেমন বিভিন্ন ঝড়ের যে নামগুলো হয় সেই ঝড়ের নামগুলো সম্পর্কেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যে কোন ঝড়ের কি নাম। আমরা তো এর আগে দেখেছি আমফান, ইয়াস, ফণী, বুলবুল, আয়লা প্রভৃতি ঝড়ের নাম শুনেছি। তা ঝড়ের নামগুলো এমনি বাড়িতে যদি নতুন নবজাতক সন্তান আসে তাদেরকে আমরা বিভিন্ন নাম দিয়ে তাদেরকে নামকরণ করা হয়, এবং তারা সারা জীবন সেই নামেই পরিচিত থাকে। তো এক্ষেত্রেও যে ঝড়গুলো হয় সেই ঝড়গুলোরও বিভিন্ন ধরনের নামকরণ করা হয়, এবং নামকরণ কারা করে তাদের নামের অর্থ কি থাকে সেইগুলো নিয়ে একটু ছোট করে আলোচনা করি। তো সম্প্রতি যেটা হয়েছে রেমল নামে একটা ঝড় হয়েছে। এই ঝড়টার নাম কে দিয়েছে? আমরা যেমন বলি না যে তোর নাম কি, যাই হোক বললো XYZ, তখন বলি এই বাহ নামটা তো খুব সুন্দর, এই নামটা কে দিয়েছে? কেউ বলে আমার বাবা দিয়েছে, কেউ বলেছে মা দিয়েছে, কেউ বলে আমার দাদু দিয়েছে, বা কেউ বলে আমার কোনো শিক্ষক বা পরিচিত আত্মীয় দিয়েছে। তো সে কেউ না তো কেউ তাকে সেই নাম দ্বারা নামাঙ্কিত করেন, এবং সেই নামের একটা নির্দিষ্ট অর্থও থাকে। এক্ষেত্রে এই যে রিমাল নামটা, এই ঝড়টা এই রিমালেরও একটা অর্থ রয়েছে, এবং এই নামটাও একজন দিয়েছে। কে দিয়েছে? এক্ষেত্রে কোনো ব্যক্তি বা কোনো একজন বিখ্যাত শিল্পী এরকম কেউ দিয়েছেন এটা নয়, কিন্তু এই রেমাল ঝড়টার নাম দিয়েছেন ওমান নামে একটা দেশ। OMAN, ওমান নামে একটা দেশ। এবং এই রেমালের মানে কি? এই রেমালের অর্থ হচ্ছে স্যান্ড বা বালি। এবারে কেন এরা এই নামটা দিল, এবং ওমান কেন দিতে গেল? ঝড়টা তো হলো আমরা যতটুকু খবরে শুনেছি যে বাংলাদেশের উপরে এসে প্রথম আঘাত এনেছে, এবং তারপরে সেটা ভারতবর্ষের দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা হয়ে মেদিনীপুর হয়ে এইভাবে তার প্রভাব ছড়িয়ে পড়েছে। তাহলে হঠাৎ করে ওমান কেন এই নামটা দিতে গেল? ওমানের কি দায় পড়লো যে এই ঝড়ের নাম ওরা দেবে? তো
তো এখানে একটা চুক্তি রয়েছে এবং এই চুক্তিতে কোন কোন অঞ্চলের ঝড়ের নাম কোন কোন দেশ দিতে পারে সেটা কিন্তু বলা রয়েছে। এখানে কি বলা রয়েছে দেখো, সাইক্লোন দ্য ইন মেট্রোলজি সাইক্লোন। আচ্ছা, প্রথমে আরেকটা বলে দিই, এটাকে আমরা অনেকে আবার সাইক্লোন বলছি। তো এই সাইক্লোন জিনিসটা কি এবং এই সাইক্লোনের না মানে সাইক্লোনটা কাকে বলা হচ্ছে, এই সাইক্লোন নামটা বা কোথা থেকে হলো, আগে সেটা একটু দেখে নিই, তারপরে আহ, আমরা ওমানে যাচ্ছি। তো দেখো, একদম উপরে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে 3 নম্বর লাইনে, যে যদি আমরা আবহাওয়া যারা নিয়ে চর্চা করেন এরকম যারা রয়েছে তাদের যুক্তি দিয়ে যদি দেখি, বলছে সাইক্লোন ইজ আ লার্জ এয়ার মাস, একটা বিশাল বায়ু সমন্বিত দ্যাট রোটেটস অ্যারাউন্ড আ স্ট্রং সেন্টার অফ লো অ্যাটমসফিয়ারিক প্রেশার। আমরা বলি না মাঝে মধ্যে নিম্নচাপ হয়েছে। তো যাই হোক, নিম্নচাপের কথাটা এখানে গুরুত্বপূর্ণ নয়, এখানে যেটা বলছি যে একটা বিশাল আকৃতির বায়ুমণ্ডল, সেটা হচ্ছে ঘুরতে ঘুরতে যখন আমাদের এই বায়ুমণ্ডলে ঘুরতে থাকে এবং সেটা এগোতে থাকে, সেটা কোনো একটা নির্দিষ্ট জায়গায় উৎপত্তি হয় তার, এবং সেটা এগিয়ে আসতে থাকে। বলছে এটা দুভাবে হতে পারে, কাউন্টার ক্লকওয়াইজ in the north hemisphere and clockwise in the south hemisphere as viewed from above, opposite to an anticyclonic। বলছে যে উত্তরের দিকটা থেকে যখন আমরা দেখছি তখন অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ি যেদিক থেকে, ঘড়ির কাঁটা যেদিকে টিক টিক করে ঘুরছে সেদিক থেকে নয়, কিন্তু তার উল্টো দিক থেকে ঘোরে। আর দক্ষিণ দিক থেকে যদি দেখি আমরা, সেটা দেখতে পাবো কিন্তু সেটা হচ্ছে ঘড়ির যেমন ঘড়ির কাঁটা যেমন যে দিক থেকে ঘুরতে থাকে সেই দিক থেকে ঘুরতে থাকে। তো এর নাম কেন সাইক্লোন হলো? সাইক্লোন শব্দটার উৎপত্তি কিভাবে হলো? বলছে হ্যারি পিডিংটন পাবলিশড 40 পেপার্স ডিলিং উইথ ট্রপিক্যাল স্টর্ম। এই যে ঝড়গুলো হচ্ছে, এই ঝড়গুলো সম্পর্কে প্রায় 40টা গবেষণাপত্র লিখেছেন হ্যারি পিডিংটন ফ্রম ক্যালকাটা বিটুইন, এবং সেগুলো প্রকাশিত হয়েছে কলকাতা থেকে 1836 থেকে 1855 খ্রিস্টাব্দের মধ্যে। এবং কোথা থেকে না, দ্য জার্নাল অফ এশিয়াটিক সোসাইটি। যারা ইতিহাসের ছাত্রছাত্রী তারা ভালো করে জানবে যে আমাদের 1784 খ্রিস্টাব্দে কলকাতাতে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চর্চা গবেষণার জন্য। তো সেখান থেকেই এরকম 1836 থেকে 1855 খ্রিস্টাব্দের মধ্যে হেনরি ফিডিংটন এরকম 40টা পেপার প্রকাশ করেছিলেন। এবং হি অলসো কয়েন দ্য টার্ম সাইক্লোন। তিনি এই সাইক্লোন শব্দটা ব্যবহার করেছিলেন, যার অর্থ কি কয়েল অফ স্নেক। তোমরা গ্রামের দিকে দেখেছো হয়তো, বা এমনি ছবিতে হয়তো দেখেছো যে সাপ যখন এক জায়গায় স্থির থাকে তখন কিন্তু সে কুণ্ডলী পাকিয়ে থাকে, মানে গোল হয়ে চক্রাকারে এক জায়গায় থাকে। তো সাইক্লোনটাও দেখতে খানিকটা ওরকমই চক্রাকারে আসে। In 1842, he published his landmark thesis Laws of the Storms. তো এই যে হেনরি পিডিংটনের কথা বলছে, ইনি এই সাইক্লোন নামটা দিচ্ছেন এবং তিনি দেখাচ্ছেন 1842 খ্রিস্টাব্দে তার যা পেপারে সেই লজ অফ দ্য স্টর্মস নামক বিখ্যাত তার থিসিস, এবং সেখানে তিনি এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তো আমাদের এখানে একটু জেনে রাখা, বিস্তারিত জানা না জানলেও, যে হেনরি পিডিংটন এই সাইক্লোন নামটা দিয়েছিলেন এবং এটার মানে মূল অর্থ হচ্ছে যে কয়েল অফ স্নেক। ঠিক আছে? তো তাহলে আমরা রেমালের কথা হয়ে গেল। এবারে পরের যে অংশটা একটু দেখব। যে এই ওমান কেন এই নামটা দিচ্ছে, ওমানের কি দরকার পড়লো যে ওমান হঠাৎ করে এই নামকরণটা করলো? ঝড় তো বাংলাদেশ ভারতে হয়েছে। আমরা আমপান যখন দেখেছিলাম তখন সেই নামটার কথাও শুনেছিলাম, সেটাও কিন্তু ভারত বা বাংলাদেশ কেউ দেয়নি নামটা। তো এই নামটা কারা দিচ্ছে এটা সম্পর্কে একটু তোমাদের জেনে রাখা দরকার।
বলছে ওয়ার্ল্ড ওয়াইড দেয়ার আর 6 রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার, যেটাকে শর্টে বলছে RSMC, রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার। আঞ্চলিক আবহাওয়া দপ্তর যেগুলো রয়েছে, এরকম মোট পৃথিবীতে মোট 6টা এরকম আঞ্চলিক দপ্তর রয়েছে, অ্যান্ড 5 রিজিওনাল ট্রপিক্যাল সাইক্লোন, এবং পাঁচটা তো দপ্তর রয়েছে মেট্রোলজিক্যাল কেন্দ্র, এবং ছটা, আর 5টা হচ্ছে আঞ্চলিক ট্রপিক্যাল এই সাইক্লোনের এ রয়েছে, সেন্টার রয়েছে, ওয়ার্মিং সেন্টার্স। Mandate for issuing advisory and naming of tropical cyclones. The tropical cyclones forming over different ocean basins are named by the concerned RSMC and TSWC. যেটা বললাম ওই RSMC ফুল ফর্ম হচ্ছে রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার, এবং TCWC ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার। তো ব্যাপারটা হচ্ছে যে বলছে যে এরকম যে 6টা পৃথিবীব্যাপী যে 6টা রিজিওনাল স্পেশালাইজড মেট্রোলজিক্যাল সেন্টার রয়েছে, সেই সেন্টারের বা ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার রয়েছে, যে অঞ্চলে এই ঝড়গুলো হচ্ছে, তো যে সেন্টারের অন্তর্গত ধরা যাক আমাদের এখানকার ইন্ডিয়াতে যে RSMC রয়েছে, তার অধীনে বা তার সঙ্গে যে দেশগুলো রয়েছে, তারাই কিন্তু মূলত এই এই অঞ্চলের যে ঝড়গুলো হবে তার নামকরণগুলো করবে। তো এই ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, IMD, এটা একটু মাথায় রাখবে, কিন্তু যখনই কোনো ঝড়ের সংবাদ আসবে বা কোনো কিছু খবর আবহাওয়া দপ্তর থেকে আসে, দেখবে যে IMD একটা রিপোর্ট দিচ্ছে। এই IMD-টার ফুল ফর্মটাও জেনে রাখা দরকার। ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, একদম সেকেন্ড প্যারার ফার্স্ট লাইনে লেখা রয়েছে। ইচ ওয়ান অফ দ্য 6 RSMC to provide tropical cyclone and storm surge advisories. আচ্ছা, এখানে তাহলে যেটা বলছিলাম যে 6টা RSMC রয়েছে, তার মধ্যে একটা কিন্তু ভারতে রয়েছে, এবং সেটা হচ্ছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। তো বলছে যে এদের অন্তর্গত 13টা দেশ, 13 মেম্বার কান্ট্রিজ আন্ডার WMO এবং ESCAP প্যানেল, ইনক্লুডিং এই 13টা দেশ কি কি রয়েছে, বলছে যে এই 13টা দেশ হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরবিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ইয়েমেন। এই 13টা দেশ হচ্ছে WMOর সদস্য বা ESCAPর সদস্য। তারা মূলত কি করছে না, এই অঞ্চলের মধ্যে বিশেষ করে যে উত্তর এই যে নর্থ ইন্ডিয়ান ওশান, উত্তর ভারত মহাসাগরের যে, এবং বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং উত্তর ভারতীয় মহাসাগরে যে সাইক্লোন গুলো তৈরি হচ্ছে, সেগুলোর নামকরণ করছে। কটা দেশ? 13টা দেশ। ওকে, হ্যাঁ সরি, আমি আরো একটা জায়গা ভুল বলে মানে মিস করলাম, সেটা হচ্ছে আরাবিয়ান সি। মানে ভারতের 3 দিকে তো আমরা জানি সমুদ্র দ্বারা আবৃত, নিচের দিকে আমরা যদি দেখি ভারত মহাসাগর রয়েছে, পূর্ব দিকে যদি দেখি বঙ্গোপসাগর রয়েছে, এবং পশ্চিম দিকে যদি দেখি আরব সাগর রয়েছে। তো এই যে 3 দিকের যে সমুদ্র জল প্রবাহ রয়েছে, এদের উপর যদি কোনো সাইক্লোন, এই জলস্তরের উপর যদি কোনো সাইক্লোন তৈরি হয়, সেই সাইক্লোনের নামকরণ করছে কিন্তু এই 13টা দেশ। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 13টা দেশ তো মারামারি শুরু করে দেবে যে আমরাই সব নাম দেব। ভারত বলবে আমরা সব নাম দেবো, বাংলাদেশ বলবে আমরাই সব ঝড়ের নাম দেবো, আমার উপর দিয়ে দেশের উপর বেশি প্রভাব পড়েছে আমার দেশের উপর, আমরাই এই ঝড়ের নাম দেবো। এরকমটা কিন্তু হয় না। তাহলে এই নামকরণের ব্যাপারটা কিভাবে হয়? বা এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সব ঝড়েরও কিন্তু নাম দেওয়া যায় না। গতকালই দেখবে যে একটা সন্ধ্যের দিকে ঝড় হয়েছে, তো সেই ঝড়টার হঠাৎ করে নাম দিয়ে দেওয়া কিন্তু যায় না। তাহলে এই নামকরণের কিছু ক্রাইটেরিয়া বা সিলেকশনের প্রসিডিওর রয়েছে। সেটা কি? বলছে the proposed name should be natural to politics and political figures, religious beliefs, cultures and gender name। মানে এই যে নামগুলো হয়, এই নামগুলো বিভিন্ন ধরনের হতে পারে। যেমন
কোনো রাজনৈতিক বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নামে হতে পারে, কোনো ধর্মীয় বিশ্বাসের উপর নির্ভর করে কোনো ঝড়ের নামকরণ করা যেতে পারে, তাদের দেশের সংস্কৃতির উপর ভিত্তি করে কোনো ঝড়ের নাম করা যেতে পারে, জেন্ডার বা কোনো লিঙ্গের উপর ভিত্তি করেও ঝড়ের নাম করা যেতে পারে। শুড বি চুজেন ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ডাজ নট হার্ট দ্য সেন্টিমেন্টস অফ এনি গ্রুপ অফ পপুলেশন ওভার গ্লোব। তাহলে এটা হতে পারে, কিন্তু সেটা যাতে বিশ্বের কোনো মানুষকে বা কোনো ধর্মীয় সংস্কৃতিকে যাতে না আঘাত করে, কোনো রাজনৈতিক কোনো ধর্মীয় ভাবাবেগকে যদি না আঘাত করে, কোনো দেশের সংস্কৃতিকে আঘাত না করে, এরকম নাম কিন্তু তোমাদেরকে, মানে এই যে 13টা দেশ রয়েছে তাদেরকে দিতে হবে। ইট শুড নট বি ভেরি রুড অ্যান্ড ক্রুয়েল ইন নেচার। এটা এমন কোনো একটা কঠিন বা এমন একটা নাম ব্যবহার করা হলো যেটা খুব রুড, এরকম নাম ব্যবহার করা যাবে না। রুড মানে কি বলা যেতে পারে, মানে তোমার সঙ্গে একটা রুড বিহেভিয়ার, মানে খারাপ আচরণ করলো, এরকম নয়। কিন্তু নেচারের সঙ্গে সেরকম প্রকৃতির এমন একটা নাম দিলাম যেটা মানে প্রকৃতিকে একটা খারাপ ইঙ্গিত করে, এরকম নাম দেওয়া যাবে না। ইট শুড বি শর্ট, ইজি টু প্রোনাউন্স অ্যান্ড শুড নট বি অফেন্সিভ টু এনি মেম্বার। এটা এমন নাম হতে হবে, এটা খুব ছোট নাম হতে হবে, এবং এটা উচ্চারণ করাও যেন সহজ হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য নেম উইল বি 8 লেটার্স। দেখো কতটা শর্ট হচ্ছে, বলছে ম্যাক্সিমাম যে নামটা দেয়া হবে তার ম্যাক্সিমাম লেটারের সংখ্যা হবে 8টা। 8টার অধিক কোনো শব্দ এই ঝড়ের নামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তারপরে বলছে দ্য প্রপোজড নেম শুড বি প্রোভাইডেড অ্যালং উইথ ইটস প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ভয়েস ওভার। বলছে এই যে তারা যে নামগুলো প্রস্তাব করবে তার সঙ্গে তার প্রোনাউন্সিয়েশন কি হবে, অর্থাৎ উচ্চারণ করলে মানুষ কিভাবে উচ্চারণ করবে, তার সঠিক উচ্চারণ কি, এবং তার ভয়েস ওভারটাও সেখানে দেওয়া থাকবে। আচ্ছা, এবারে প্রশ্ন হতে পারে যে এই যে 13টা দেশের নাম হলো, তারা কতগুলো করে নাম দিতে পারে, প্রস্তাব রাখতে পারে। এই 13টা দেশ বলছে a new list containing 169 names has been made available in 2020। আর একটা জিনিস, আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, 2020 সালে এই 13টা দেশ 13টা করে নাম প্রপোজ করেছে। 2020 সালে 13টা দেশ 13টা করে নাম দিয়েছে, এবং পরপর প্রত্যেক দেশ তাদের নামগুলো দিয়ে রেখেছে 13টা করে। তো এখানে যেটা ইন্টারেস্টিং বিষয়, তাহলে তোমাদের তাহলে সেই অনুযায়ী কিন্তু 169টা নাম হচ্ছে, 13 গুণ করলে 169 হচ্ছে। তো 2020 সালের আগে কি তাহলে কোনো ঝড়ের নাম দেয়া হতো না? 2009 সালে তো আয়লা হয়েছে, 2020 সালে আমফান হয়েছে, তার আগে বুলবুল, ফণী, এই সমস্ত ঝড়গুলোও তো এসছে। তাহলে সেগুলোর নাম কারা দিল? এই যে আমরা এখন 13টা দেশের নাম পাচ্ছি, তার আগে কিন্তু এই গোষ্ঠীতে 8টা দেশ ছিল, এবং 8টা দেশ 8টা করে নাম আগে থেকে প্রপোজ করে রেখেছিল, অর্থাৎ মোট 64টা নাম আগে থেকে দেয়া ছিল। সেই 64টা নামের তালিকা কিন্তু 2020 সালে আমফান ঝড় ছিল 64তম নাম। এই 64তম নাম আমফান হয়ে যাওয়ার পর এই 13টা দেশ, 8-এর জায়গায় 13, অর্থাৎ আরো পরে হচ্ছে 8 হচ্ছে 13, মানে 5টা দেশ যুক্ত হয়েছে, এবং তারা আরো 13টা করে নাম দিয়েছে, এবং সে কারণে 169টা নাম হয়েছে, এবং 2020 সালের পর থেকে এই লিস্টটা কার্যকরী হচ্ছে। তো একবার যদি লিস্টটা দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে, যে আমি কিভাবে বোঝাতে চাইছি যে আহ, এই ঝড়ের নামগুলো হতো বা কারা কারা এই ঝড়গুলো দিয়েছে। একটু লিস্টটা দেখানোর চেষ্টা করব। এই যে এটা একটা প্রেস রিলিজ 2020 সালের 28শে এপ্রিলের এই নোটিশটা দেওয়া ছিল,
এবং সেখানে দেখো, আমি লিস্টটা একটু দেখিয়ে দিই, অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিওটা। এই যে আমফান ছিল লাস্ট ঝড়, মানে 64টা যে লিস্ট ছিল তার লাস্ট নাম। আর 169টা যে লিস্ট হয়েছে, এই 169-এর লিস্টের প্রথম নাম ছিল নিসর্গ। এই নিসর্গ নামটা দিয়েছিল বাংলাদেশ। তারপরে যে ঝড় হয়েছে সেটার নাম ছিল গতি, সেটা নাম দিয়েছিল ভারত। অতটা তার প্রভাব পড়েনি। তারপরটা ছিল নিভার, বুরেভি, তাকু, তাকুতেই। ইয়াস নামটা তোমরা শুনেছো, 2021 সালে ইয়াস নামক ঝড়টা হয়েছিল, সেই নামটাও কিন্তু দিয়েছিল ওমান। আচ্ছা, তারপরে গুলাব হয়েছে, পাকিস্তান নাম দিয়েছিল শাহিন, কাতার নাম দিয়েছিল, সৌদি আরব দিয়েছিল জাওয়াত জাওয়াত, তারপরে শ্রীলঙ্কা দিয়েছিল আশানি, সিতরাং নামটা মাঝে শুনেছিল হয়তো, থাইল্যান্ড নাম দিয়েছে মান্দাউস। মোচা, মোচা নিয়ে একটা খুব মিমস হয়েছিল যে মোচা আসছে, মোচা, কলার মোচা, ঝড় আসছে না, একটা অন্য কিছু খাবারের জিনিস আসছে, এই নিয়ে একটু লোকে মজা ইয়ার্কি করেছিল। তো সেটা, সেই নামটা দিয়েছিল ইয়েমেন। তারপরে এসছে বাসন, ভম, বুরান, কেনিউয়া, সরি এটা 5 নম্বর কলাম চলে যাচ্ছে, 2 নম্বর কলামে যাচ্ছি, 5 নম্বর নয়, এটা 2 নম্বর। ওই যে নামগুলো বললাম ওটা 5 নম্বর কলাম, ওখানে ওই ঝড়গুলো এখনো আসেনি। আচ্ছা, বিপর্যয় এটা বাংলাদেশ দিয়েছে, তেজ ইন্ডিয়া দিয়েছে, হামুন এটা হচ্ছে ইরান দিয়েছে, মিধিলি এটা হচ্ছে মালদ্বীপ দিয়েছে, মিচাং এটা হচ্ছে মায়ানমার দিয়েছে। এইবারে দেখো সেকেন্ড কলামের রিমাল, রেমাল যে ঝড়টা, এই নামটা কিন্তু দিয়েছে ওমান। এর পরের যে ঝড়টা আসবে সেই ঝড়ের নামটাও কিন্তু আগে থেকে ঠিক করা। এই ঝড়ের নামটা কে দিয়েছে? পাকিস্তান দিয়ে রেখেছে, এবং সেই ঝড়টার নাম হবে, এর পরে যে ঝড়টা আসবে সেটার নাম হবে আসনা। তোমাদের মনে প্রশ্ন আছে না যে ঝড় এখনো হলো না, সেটা নিয়ে নাম নিয়ে চর্চা হচ্ছে, এই ঝড় আসছে, এই ঝড় আসছে, সেই ঝড়টা আসছে যে সেটার নামটা কে দিল, বা ঝড়টা তো এখনো হয়নি, সেই ঝড়ের নামকরণ কিভাবে হয়ে গেল? ঝড়ের নামকরণ কিন্তু এইভাবেই হয়। এই যে ওমান, আগে থেকে ওমানের নামটা যেহেতু রিমাল হয়ে গেল, এরপরে যে ঝড়টা আসবে সেই ঝড়ের নামটা হবে আসনা, সেটা দেবে পাকিস্তান। এবং তারপরে যে ঝড়টা হবে সেটার নাম হবে দানা, সেটা দেবে কাতার। এইভাবে দেখো, পরের সৌদি আরব ফিঙ্গাল, শক্তি দেবে শ্রীলঙ্কা, তারপরে হবে মন্থা, এরকম নাম হচ্ছে দেয়া হবে। তো এটা গেল ব্যাপার। তো আমরা চলে যাচ্ছি আমাদের যেটা আলোচনা করছিলাম। এই যে আরেকটা জিনিস যেটা দেখো, সেটা হচ্ছে বলার বিষয়, যে এই যে ঝড় হলে বা ভূমিকম্প হলে বা কোনো প্রাকৃতিক বিপর্যয় যদি হয়, সেখানে একটা জিনিস আমরা এই যে হলুদ পোশাক পরা বাহিনীকে দেখতে পাই, যারা উদ্ধার কার্যে লেগে পড়ে, এবং তাদের পিঠে লেখা থাকে এনডিআরএফ। এই শব্দটা তো আমরা দেখেছি, কিন্তু এই এনডিআরএফ কারা? এনডিআরএফ জিনিসটা কি? এনডিআরএফ এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এটা একটু দেখে রাখবে। এটা ভারতবর্ষে 2016 সালে 19শে জানুয়ারি এই ফোর্সটা তৈরি করা হয়েছে, মূলত প্রাকৃতিক বিপর্যয়গুলো মোকাবিলা করার জন্য। এটা একটা বাহিনী, কিন্তু এটা ত্রাণ সামগ্রী নিয়ে যাবে, কোনো মানুষ যদি বিপর্যয়ের সম্মুখীন হয় তখন সেখানে পৌঁছে যাবে। এবারে আরেকটা শব্দ তোমরা শুনতে পাবে, এসডিআরএফ। এটার ফুল ফর্ম কি? ওটা কিন্তু ন্যাশনাল লেভেলে ছিল, যে বাহিনীটা ছিল সেটা ন্যাশনাল লেভেলে। এটা হচ্ছে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড। এটা কিন্তু স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স নয়, কিন্তু এটা কিন্তু স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, আগেরটা ছিল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, আর এটা কিন্তু ফোর্স নয়, এটা এসডিআরএফ এর শেষে এফ হচ্ছে ফান্ড। তো এখানে দুটো জিনিস একটু বলে নিই, আমার এখানে লেখা নেই। সেটা হচ্ছে যে আমরা বলছি এনডিআরএফ মানে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ডিজাস্টার শব্দটা, যে শব্দটা শুনতে পাচ্ছি, এই ডিজাস্টার
কোন ঘটনাটা হলে আমরা ডিজাস্টার বলবো। আরেকটা আমরা শব্দ শুনি, সেটা হচ্ছে যারা জিওগ্রাফি নিয়ে পড়েছো তারা শুনে থাকবে আগে, যে হ্যাজার্ড, ন্যাচারাল হ্যাজার্ড। আমি দুটো শব্দকে একটু বলে দিই, ন্যাচারাল হ্যাজার্ড এবং ডিজাস্টার। এই দুটো জিনিস কি? ন্যাচারাল হ্যাজার্ড হচ্ছে যখন কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, বিশাল আকারে তার ক্ষয়ক্ষতি হয়, সেটাকে আমরা ন্যাচারাল হ্যাজার্ড বলতে পারি। এবং এই ন্যাচারাল হ্যাজার্ড যখন কোনো জনঘনত্বময় বসতি অঞ্চল রয়েছে, সেই জনঘনত্ব অঞ্চলে যখন এই ন্যাচারাল হ্যাজার্ড ঘটনা ঘটে, ন্যাচারাল হ্যাজার্ডের ঘটনাটা ঘটে, তখন সেটাকে কিন্তু আমরা বলি ডিজাস্টার। কোনো ফাঁকা জায়গায় যদি সাইক্লোন হয় বা কোনো অঞ্চলে যেখানে কোনো জনঘনত্ব খুবই অল্প সংখ্যক মানুষ বসবাস করে, সেটাকে কিন্তু আমরা ডিজাস্টার বলবো না। ডিজাস্টার বলবো যদি কোনো জনঘনত্বপূর্ণ এলাকাতে হঠাৎ করে এই ঝড় আসে, ভূমিকম্প হয় বা কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়, যেটাকে আমরা ন্যাচারাল হ্যাজার্ড বলছি, সেটা যদি হয়ে থাকে তখন সেটাকে আমরা ডিজাস্টার বলবো। এবং সেই ডিজাস্টার যদি হয় তখনই কিন্তু এনডিআরএফ বা ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের বাহিনী তারা গিয়ে সেখানে কাজকর্ম করে। ওকে, তাহলে এটা বোঝাতে পারলাম। আর আরেকটা জিনিস তোমরা শুনে থাকবে যে যখনই কোনো ঝড় আসছে তখন বারবার বলা হয় যে ল্যান্ডফল হতে আরো 24 ঘন্টা বাকি রয়েছে, ল্যান্ডফল হওয়ার জন্য ঝড়টা আরো 350 কিলোমিটার দূরে রয়েছে, 200 কিলোমিটার দূরে রয়েছে। এই ল্যান্ডফল জিনিসটা কি? ল্যান্ডফল হচ্ছে যে যদি কোনো ঝড় দূর থেকে, ঝড়টা মূলত তৈরি হয় সমুদ্রের উপরে, জলের উপরিভাগ থেকে এটা ঝড়টা তৈরি হয়, এবং সেটা যখন ধীরে ধীরে এগোতে এগোতে ভূমির দিকে আসে এবং স্থলভাগে এসে আছড়ে পড়ে, তখনই কিন্তু সেটাকে ল্যান্ডফল বলা হয়। স্থলভাগে এসে আছড়ে পড়লেই তখনই সেটাকে আমরা ল্যান্ডফল বলি, ল্যান্ডে এসে যখন সেই ঝড়টা আছড়ে পড়ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে বা বেশি বাড়াবো না, ছোট করে দিচ্ছি, যে আমরা বারবার দেখছি যে এই যে ঝড়গুলো হচ্ছে, সেই ঝড়গুলো বারবার মে মাসে হচ্ছে। সে আয়লা হোক, আমফান হোক, ইয়াস হোক, বা এবারে যে রেমাল হলো সেটা হোক, সবই কিন্তু মে মাসে হচ্ছে। তো এই মে মাসে ঝড়গুলো কেন হয় সেটা সম্পর্কে একটু অনেকের প্রশ্ন আছে, যে অনেকে মজা করে মেয়েদের সম্পর্কে আলোচনা করেছে ফেসবুকে দেখলাম, যে অ্যাকচুয়ালি মে মাসে এই ঝড়গুলো হওয়ার কারণ কি। দেখো, একটা ছোট নিউজে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে বলছে 2009 সালের আয়লা, 2020 সালের আমফান বা এই বছরের রিমাল, সব ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কেন মে মাসে তৈরি হয়, এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক মতামত রয়েছে? আবহাওয়াবিদ সোমনাথ দত্ত বলছে যে হ্যাঁ, এর নিশ্চিত এর পিছনে একটা কারণ রয়েছে। সেটা হচ্ছে আমরা যে বলি না, নিম্নচাপ তৈরি হয়েছে তার জন্য বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপের জন্য ঝড় হচ্ছে, হচ্ছে নিম্নচাপ তৈরির সম্ভাবনাকে বলে সাইক্লোজেনেসিস সম্ভাবনা। এই সাইক্লোজেনেসিসটা কিভাবে হয়? বলছে সাইক্লোজেনেসিস তৈরির জন্য সমুদ্রের জলের উপরিভাগের তাপমাত্রা বেশি হওয়া প্রয়োজন। সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা, এখন তো আমরা কতটা দেখতে পাচ্ছি মে মাসে কতটা ভ্যাপসা গরম পড়েছিল, প্রচন্ড গরম রোদ, তখনই তো গরমটা বাড়ছে। তো এই গরম যখন বাড়বে তখনই সমুদ্রের উপরিভাগের জলের তাপমাত্রাও বেশি হয়ে যাবে। এবং সেটা কোন সময়টা হতে পারে? শীতকালে তো নিশ্চয়ই হবে না যে ওই আর রোদে জল গরম হয়ে যাচ্ছে প্রচুর, সমুদ্রের উপরিভাগে সমুদ্রের জল গরম হয়ে যাচ্ছে, এরকম ঘটনা তো কমই হবে। বলছে মার্চ এপ্রিল মে, অর্থাৎ এই যে 3 মাস, এই 3 মাসের মধ্যে গরমকালে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ থাকে। তাই এই সময় ঘূর্ণিঝড়ের পরিস্থিতিটা তৈরি হয়। ঠিক আছে, এটা কখনোই বর্ষাকালে ঘূর্ণিঝড় হবে না, এই ঝড় আসে না, বা শীতকালেও আসে না। এটা মূলত যখন সবচেয়ে বেশি গরম থাকে সেই সময়কালেই কিন্তু এই ঝড়টা হয়। অর্থাৎ এই যে নিম্নচাপ তৈরির যে উপকূল বা অনুকূল যে পরিবেশ, সেটা হচ্ছে কিন্তু গ্রীষ্মকাল, এবং যে সময়টা প্রচুর পরিমাণে গরম পড়ে, সেই সময় জলের উপরিভাগ গরম হয়ে ওঠে, এবং সেই সময় নিম্নচাপ তৈরি হয়, এবং নিম্নচাপ যত গভীর হবে ততই ঝড়ের পরিমাণটা বাড়বে, এবং সেটা ধীরে ধীরে যখন স্থলভাগে এসে আঘাত করবে তখনই সেটা কিন্তু ল্যান্ডফল করবে। ওকে, তাহলে অনেকটা সময় গেল একটু, তবে কিছু জিনিস তোমাদের আশা করি জানা হলো। পরের দিন আমি চেষ্টা করবো আরেকটা অন্য ভিডিও, অন্য বিষয় নিয়ে আলোচনা করার। থ্যাংক ইউ।